জুলাই বিপ্লব ও বাংলাদেশ নিয়ে অযথা বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, আমলে নেওয়ার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। রমজান ঘিরে আরেক দফা চড়া নিত্যপণ্যের দাম, বাজারে আওয়ামী সিন্ডিকেট ভাঙার তাগিদ বিএনপি নেতাদের। শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত 4, গণপিটুনিতে প্রাণ গেল 2 জনের। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 1 বাংলাদেশি নিহত। এবং হোয়াইট হাউসে বাকযুদ্ধে জড়ালেন ট্রাম্প জেলেনস্কি। বানচাল খনিজ সম্পদ চুক্তি, মার্কিন প্রেসিডেন্টের ধৈর্যের প্রশংসায় রাশিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান ও বাংলাদেশ নিয়ে ভুলভাল সংবাদ প্রচারের পাশাপাশি অতিরিক্ত বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে আগ্রাসী আচরণ করছে তা আমলে নেওয়ার কোনো কারণ নেই। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। এতে প্রধানত আলোচনা হয়েছে সমঝোতার ভিত্তিতে 2 দেশের মধ্যে লাভজনক বাণিজ্য চুক্তি সম্পর্কে। কিন্তু ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পকে যেভাবে খোঁচানোর চেষ্টা করেছেন এক ভারতীয় সাংবাদিক, তা ছিল রীতিমতো বিস্ময়কর। ট্রাম্প তার প্রশ্ন কেবল এড়িয়েই যাননি, উল্টো ভারতকেই এক হাত নিয়েছেন। ক্ষমতায় আসলে মোদির সাহায্যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু আমরা ঠিক উল্টোটা দেখলাম। অনেকে বলতেছে ইউনিসের সম্পর্ক খারাপ হবে ট্রাম্প আসার পর, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মতো একটা বাইরের শক্তিকে মোদির মতো প্রধানমন্ত্রীর কাছে আসলে আমাদেরকে নিয়ে কি ব্যবস্থা করতে হবে সেটা হস্তান্তর। বিশ্লেষকের মতে 2 দেশের বাণিজ্যিক বৈঠকে এ ধরনের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত। সস্তার জনপ্রিয়তার জন্য ভারতীয় মিডিয়ার এমন আচরণ হাস্যকর ছাড়া কিছুই নয়। যেখানে রীতিমতো ইন্ডিয়া ইউএস এর বাইলেটারাল রিলেশনশিপ রিভাইজড হচ্ছে, এনার্জি পার্টনারশিপ, ডিফেন্স পারচেজ আর বাইলেটারাল ট্রেড নিয়ে কথা হচ্ছে, সেখানে এমন একটি প্রশ্ন কিভাবে আসে কারণ এটি একটি প্রিডিটারমাইন্ড, অপ্রাসঙ্গিক আর উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন। বাংলাদেশের আগস্টের পরিবর্তনের পর থেকে ইন্ডিয়ান গদি মিডিয়ার যে ক্রেজি আচরণ, এই প্রশ্নটা তারই এক্সটেনশন। স্বৈরাচারী হাসিনার পতনে জুলাই আগস্ট গণ আন্দোলন নিয়েও মিথ্যাচার করেছে ভারতীয় গণমাধ্যম। শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই মোদি অনুগত কিছু ভারতীয় মিডিয়া ছাত্র জনতার ওই আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করেছে। এতে 2 দেশের মানুষের মাঝে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। গণ অভ্যুত্থান সময়টাতে আমরা দেখেছি যে ভারতীয় যে মিডিয়া, তারা বাংলাদেশকে একটা বিকৃতভাবে তাদের মিডিয়াগুলোতে প্রচারের একটা পায়তারা করেছিল। পেইড মিডিয়া আছে, বিশেষ করে আপনি যদি ময়ূখের কথা বলেন এবং আরো কিছু চ্যানেল আছে, এদের বেসিক্যালি কাজই হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো। মোদির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাংলাদেশের পট পরিবর্তন বিষয়ে পূর্বসূরি বাইডেনের বক্তব্যেই অটল থাকেন ট্রাম্প। ভারতীয় সাংবাদিকের এমন খুঁচিয়ে প্রশ্ন করাকে ক্লিক বাইট বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রিপোর্টার চাচ্ছিলেন ইন্ডিয়ান গদি মিডিয়ার জন্য একটা ক্লিক বেট বের করতে, কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে শুধু বিগ পাওয়ার পলিটিক্সের কনস্পিরেসি দিয়ে বুঝতে চেষ্টা করলে আপনি রিয়ালিটি বুঝতে পারবেন না। মূলত যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি যে বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন তা আড়াল করতেই বিজেপি পক্ষের মিডিয়া বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারতের জনগণকে ধোঁকা দিতে চাইছে, যোগ করেন অধ্যাপক মঈনুদ্দিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রমজানের আগে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। আমদানি শুল্ক ও আয়কর কমানো হলেও নিয়ন্ত্রণহীন খেজুরের বাজার। লেবু, শসা, বেগুনের দামও আগের চেয়ে চড়া, ঊর্ধ্বমুখী মাছ মাংসের দামও। এদিকে বোতলজাত সয়াবিন তেল সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। যেভাবে কিনেছি এবার একটু বেশি মনে হলো, যে প্রত্যেকটার মধ্যে 100-200 টাকা করে বেশি আছে। মনিয়ম 1100 একদম ফিক্সড, তাহলে তো দাম আমার কাছে মনে হয়নি যে কমেছে ওইভাবে। খেজুরের দাম নিয়ে এভাবেই অস্বস্তির কথা জানালেন মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ক্রেতারা। রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানির ওপর কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15%, অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 3% এবং 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে 38.70% নির্ধারণ করা হলেও উল্টো চিত্র বাজারে। গেছে বছরের তুলনায় এবছরে প্রতি কারণে
400 থেকে 500 বাড়তি। সরকার যে বলছে যে এটার দাম কমায় দিচ্ছে, কিন্তু এটা বাজারের মধ্যে সঠিক দাম থাকবে, কিন্তু এগুলি তো আত্মযাচাই করে না। নিম্ন আয়ের মানুষের নাগালে নেই লেবু, শসা, বেগুনের দাম। প্রকার ভেদে লেবুর হালি 50 থেকে 100 টাকা, আর প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। হাইব্রিড শসা 60, দেশি শসা 80 থেকে 120 টাকা। আমাদের তো এটা বরাবরই থাকে একটা সিন্ডিকেট, রোজা আসলে আমরা দাম দ্বিগুণ করে দিই। লেবুর দাম তো অনেক, দেশি যেটা কাগজি লেবু 300 টাকা ডজন চাচ্ছি। একটা লেবুর দাম 30 টাকা কেবল কিনে নিয়ে আসলাম। আমরা কি সিঙ্গাপুরে আছি না বাংলাদেশে আছি? দাম অপরিবর্তিত থাকলেও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেল। সংকটে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। ওপেনলি রাখেও না, টাকা বেশি দিলে কোথা থেকে এনে দিচ্ছে, এই সিস্টেম তো ভালো না। সয়াবিন তেল মনে করেন যে পাই না, যদিও কিছু দেয়, হালকা কিছু তেল দেয়, হ্যাঁ মানে চাহিদার তুলনায় অনেক কম। গত 1 মাসের ব্যবধানে এখনো স্বস্তি ফেরেনি মাংসের বাজারে, বরং বেড়েছে গরু, খাসি ও মুরগির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। আমার যে পরিবারের সদস্য, তাতে 5 কেজি মাংস কিনলে ভালো হয়, আমি ঘুরতেছি 3 কেজি মাংস কেনার জন্য, তাও আমার জুলুম হচ্ছে। বেড়েছে ইলিশ, রুই, কাতল, কাঁচকি, পাবদা সহ সব রকম মাছের দামও। কেজি করে 200-300 টাকা বাড়তি। কোনো উৎসব পার্বণে যে অনেক সময় ডিসকাউন্ট দেয়, কিন্তু বাংলাদেশে এর কোনো বেলাই নাই। রমজান শুরুর আগেই ডাল, ছোলা, চিনির মতো মুদি পণ্যের দাম বাড়তে থাকলেও এবার এসব নিত্য পণ্যের দাম এখনো স্থিতিশীল। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাজারে আওয়ামী সিন্ডিকেট ভাঙার তাগিদ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশ থেকে সরকারকে তিনি এ তাগিদ দেন। শামসুজ্জামান দুদু আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, সেটা সরকারকে বুঝতে হবে। বিশেষ গোষ্ঠীর স্বার্থে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া ঠিক হবে না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। সীমান্তে বিএসএফ এর গুলিতে মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, এ নিয়ে সরকারকে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। শরীয়তপুর ও মাদারীপুরে নদীতে বালখেডে ডাকাতির ঘটনায় ডাকাতদের গুলিতে 4 জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকদের গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিকদের ও গুরুতর আহত 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনি ও রাত 11টার দিকে শরীয়তপুরের ঢোমরায় ইউনিয়নের তেতুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রিপন, আনোয়ার দেওয়ান, সজীব সহ অজ্ঞাত আরও 4 জন সহ 7 জন ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ভারতের বিশালঘর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত ওই যুবক পুটিয়া গ্রামের বাসিন্দা। কসবা থানার পুলিশ পরিদর্শক রিপন দাস নিহতের তথ্য নিশ্চিত করেছেন, তবে এখনও মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। বিষয়টি নিয়ে আজ বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে। সৌদি আরবে হিজরি 1446 সনের রমজান মাসে চাঁদ দেখা গেছে, ফলে আজ থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র এই মাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও চাঁদের দেখা মিলেছে। এবছর চাঁদ দেখে সবার আগে রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকে একই ঘোষণা আসে, যদিও ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ার রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে দেশ দুটিতে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান। অন্যদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ার রমজানের চাঁদ দেখা গেছে। এদিকে পবিত্র রমজান মাস কবে শুরু
তা নির্ধারণ করতে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। সেখানে 1446 হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে রমজানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার দেশের বাইরের খবর। এতদিন পাল্টাপাল্টি কথার লড়াই চললেও এবার মুখোমুখি তর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বাতিল করা হয় দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনও। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. 45 মিনিটের বৈঠকের শেষ 10 মিনিটে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। মুখোমুখি তর্কে জড়ানোর পর বৈঠকের মাঝেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলন। জেলেনস্কি বিশ্বমঞ্চে বহু বছর ধরে রাশিয়ার প্রতিশ্রুতি ভঙ্গের দৃষ্টান্ত তুলে ধরে সংশয় প্রকাশ করেন। I signed with him the deal. I signed with him, Macron and Merkel, we signed ceasefire. But after that, he broken this ceasefire. He killed our people and he didn't exchange prisoners. তবে জেলেনস্কির এই মন্তব্যে চটে যান জেডি ভেন্স। বলেন, আমেরিকার মিডিয়ার সামনে জেলেনস্কির এই অভিযোগ তোলা অসম্মানজনক। জেলেনস্কি এতে আপত্তি জানানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত ট্রাম্প জোর দিয়ে বলেন, জেলেনস্কি কয়েক লাখ মানুষের জীবন নিয়ে বাজি খেলছেন। তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাজি ধরছেন, যা আমেরিকার জন্য অসম্মানজনক। You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. মূলত ট্রাম্প খনিজ চুক্তি নিয়ে কোনো দর কষাকষির সুযোগ দেননি জেলেনস্কিকে। সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, হয়তো চুক্তি সই হবে, না হয় যুক্তরাষ্ট্র এ থেকে বেরিয়ে যাবে। এই বৈঠক পুরো বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। জেলেনস্কির পক্ষে দাঁড়িয়েছে ফ্রান্স, স্পেন, পোল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশগুলো। ট্রাম্পের সমালোচনাও করেছেন অনেকে। ইউরোপ এবং ন্যাটোর প্রতিরক্ষা বিষয়ক প্রাক্তন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জন টাউনসেন্ড বলেন, আমেরিকার নেতাদের থেকে এমন আচরণ লজ্জার বিষয়। How bad the American leadership looks to the world and how ashamed we should be that our leaders অন্যদিকে বৈঠকের পরপরই ট্রাম্পের প্রশংসায় সরব হয়ে ওঠেন রিপাবলিকান আইন প্রণেতা ও ট্রাম্প প্রশাসনের অনেকেই। প্রতিক্রিয়া জানায় রাশিয়াও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ঝুঁকি নিয়ে ব্যবসা করছেন জয়পুরহাটের বড় মাছ বাজারের ব্যবসায়ীরা। বাজারের ভবনের অবস্থা জরাজীর্ণ। যেখানে সেখানে ময়লা আবর্জনা ও কাদা পানিতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, বাজারটি সংস্কার করলে মানুষের আনাগোনা ও বেচাকেনা বাড়বে। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জয়পুরহাট শহরের সবচেয়ে বড় মাছের বাজারটি বেহাল, যেখানে প্রতিদিন কোটি টাকার মাছ বিক্রি হয় এবং ভিড় করে হাজারো ক্রেতা। কিন্তু এত বড় বাজারে পানি নিষ্কাশন সহ ক্রেতা বিক্রেতার জন্য নেই তেমন কোনো সুব্যবস্থা। ফলে বাধ্য হয়ে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে জরাজীর্ণ দোকানেই ঝুঁকি নিয়ে কেনা বেচা করতে হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বারবার বলেও সমাধান মেলেনি বলছেন ব্যবসায়ীরা। ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী ক্রেতা ও বিক্রেতাদের। আমাদের এই যে ওয়াল ফাটে গেছে, ছাদ ফাটে গেছে, কাস্টমারের মাথায় ছাদ টুকরা পড়ে যাচ্ছে। প্রত্যেকটা দিন আমরা আমাদের জীবন ঝুঁকিপূর্ণ কাটাচ্ছে। আমরা দোকান ভাড়া, ভ্যাট ট্যাক্স সবই দেই, রাস্তা দেই, কিন্তু আমাদের মার্কেটের সংস্কারটা করা অতীব জরুরি। প্রত্যেকটা পিলারে
ব্যবসায়ীরা মানে রড বা দড়িতে বেঁধে রাখছে। এখানে আমরা যারা ক্রেতা আছি বাজার করতে আসা আমাদের জন্য অনেকটা রিস্ক। মেঝের অবস্থাটা খুব অস্বাস্থ্যকর, দাঁড়ানো যাচ্ছে না, পড়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই মাছ বাজারটা উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করে। জনগণের দুর্ভোগ ও জীবনের ঝুঁকি এড়াতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বললেন এ কর্মকর্তা। আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এখন অ্যাপ্রুভাল পাওয়া মাত্রই আমরা দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় গিয়ে এই দুইটা হাটেরই মানে উন্নয়ন এবং বা সংস্কার যাই বলি না কেন সেই কাজগুলো করা হবে। বাজারটি সংস্কারে বরাবরের মতো আশ্বাস নয়, দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরিয়াল বিলের বিস্তীর্ণ এলাকায় উৎপাদন হচ্ছে মিষ্টি কুমড়া, যার কোনটির ওজন প্রায় 2 মণ। প্রতি বছরই এ বিলে মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়, তবে দাম নিয়ে গতবারের মতো এবারও হতাশ চাষিরা। তাইজুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সদর থেকে 4.5 কিলোমিটার দূরের গাদিঘাট গ্রাম থেকে শুরু হয় 136 কিলোমিটার আয়তনের জলাভূমি আরিয়াল বিলের। আশ্বিন মাস আসলেই শুরু হয় এই বিলের মিষ্টি কুমড়ার চাষ। আর ফাল্গুন মাসে যখন মিষ্টি কুমড়া বিক্রি শুরু হয় তখন কোনো কোনো মিষ্টি কুমড়ার ওজন হয় 2 থেকে 3 মণ। মিষ্টি কুমড়া সংগ্রহ করে ট্রলারে করে প্রথমে আনা হয় গাদিঘাট ব্রিজের নিচে। দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এখানে এসে মিষ্টি কুমড়া নিয়ে যান। এই বছর 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বিখ্যাত মিষ্টি কুমড়া, কিন্তু খরচের তুলনায় দাম কম হওয়ায় কৃষকদের মাথায় হাত। গেল বছরের চেয়ে প্রায় অর্ধেক দাম পাওয়ায় হতাশ তারা। খুব কম দাম দিতেছে, এখানে 12 টাকা 13 10 টাকা কেজি কুমড়, আমরা কারণ বাজার নেই, যে কস্টিং খরচ হয় এটা আমাদের ওঠে না, আমরা খুব বিপদের মুখে আছি। 15 টাকা 16 টাকা বিক্রি হইতেছে এই জায়গায় টন কেজি, আর এটা যদি 25 টাকা 20 টাকা থাকতো তাহলে কৃষকরা খুব শান্তি পেত। গতবার 35 টাকা কেজি বিক্রি করছি, 35 টাকা 25 টাকা দাম পাচ্ছে, আর এবার পাইতেছি 8 টাকা 8 টাকা। এই বছর আরিয়াল বিলের শ্রীনগর অংশে প্রায় 225 হেক্টরে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। প্রতি হেক্টরে 40 থেকে 50 টন করে কুমড়া পাওয়া যায় বলে জানালেন এই কর্মকর্তা। শ্রীনগর উপজেলায় এবছর 225 হেক্টর জমিতে মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এর মধ্যে 100 হেক্টর হচ্ছে আমাদের স্থানীয় জাত এবং 125 হেক্টর হচ্ছে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া আবাদ হয়েছে। এবছর আবহাওয়া ভালো থাকায় মিষ্টি কুমড়ার ফলন ভালো হয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুম শেষে ভাসমান অবস্থায় কচুরিপানার মধ্যে কুমড়ার বীজ বপন করেন কৃষকরা, যা এক বিরল বিষয়। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও দেশের বাইরের খবর। ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। মন্দির লক্ষ্য করে পাহাড় থেকে গুলি চালিয়েছে কুকি জঙ্গিরা। শুক্রবার মেইতেইদের পবিত্র স্থান কংবা মারুতে গিয়েছিলেন একদল ভক্ত, তখনই গুলির ঘটনা ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর কাছে স্বেচ্ছায় 246টি অস্ত্র সমর্পণ করেছিল মণিপুরের সশস্ত্র মেইতেই গোষ্ঠী। এর একদিনের মাথায় গুলির এই ঘটনা ঘটে, তবে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে মণিপুরে লুট করা ও অবৈধ অস্ত্র শস্ত্র সমর্পণের সময়সীমা 6 মার্চ বিকেল 4টা পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ মিশন শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এদিন গণমাধ্যম এড়িয়ে যান সবাই। চ্যাম্পিয়ন্স হওয়ার অলীক স্বপ্ন দেখিয়ে টুর্নামেন্ট খেলতে যায় বাংলাদেশ, তবে ফলাফল ছিল খুবই বাজে। ভারতের বিপক্ষে 6 ও নিউজিল্যান্ডের কাছে 5 উইকেটে হেরে 1 ম্যাচ হাতে রেখে বিদায় নিশ্চিত হয়ে যায় শান্তদের। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে 1 পয়েন্ট নিয়ে দেশে ফেরে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ আশাহীন ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। করাচি স্টেডিয়ামে বিকেল 3টায় শুরু হবে ম্যাচ। এটিবি গ্রুপের শেষ ম্যাচ, 2 ম্যাচ হেরে সেমিফাইনালের আশা আগেই শেষ ইংলিশদের, যেখানে প্রোটিয়াদের জন্য খুব গুরুত্বপূর্ণ ম্যাচটি। শেষ 4-এর দৌড়ে এগিয়ে থাকলেও হেরে গেলে বিপদে পড়তে পারে প্রোটিয়ারা। আরও জানাচ্ছে মুদাসির আলী।
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম যাত্রায় আফগানদের বিপক্ষে 107 রানের বড় জয়ে বাজিমাত দক্ষিণ আফ্রিকার। কিন্তু এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় অজিদের সঙ্গে তারাও পড়ে গেছে জটিল সমীকরণে। দক্ষিণ আফ্রিকারও পয়েন্ট 3। এখন গ্রুপের শেষ ম্যাচটিতে প্রতিপক্ষ ইংল্যান্ড, যাকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। লাহোরের মতোই করাচি স্টেডিয়ামে রান উঠে ভালো। নিজেদের প্রথম ম্যাচটিতে করাচিতে খেলেছে প্রোটিয়ারা, করেছে 300-র অধিক রান। সেদিক থেকে ইংলিশরা এ মাঠে খেলেনি, কিন্তু লাহোরের মাঠে দুবারই হেরে বাদ পড়লেও তারাও 300-র বেশি রান সেখানে করেছে। তবে বোলিং অ্যাটাকে দক্ষিণ আফ্রিকাকে এগিয়েই রাখতে হয়। আফগান বধে প্রোটিয়ারা দেখিয়ে দিয়েছে, যেখানে ইংলিশ বোলাররা আফগানদের আউট করতে ততটা সফল ছিল না। এছাড়াও সবশেষ 2023 ওয়ানডে বিশ্বকাপে 229 রানে ইংলিশদের গুড়িয়ে দেয় প্রোটিয়ারা, যেখানে দক্ষিণ আফ্রিকার রান ছিল 7 উইকেটে 399, আর ইংলিশরা অল আউট হয় 170 রানে। সেবারে থাকা লুঙ্গি এনগিরি, রাবাদা, মার্কো ইয়ানসেন কিন্তু আছেন এবারের স্কোয়াডে, যদিও নেই জেরাল্ড কোয়েৎসি। ওয়ানডে ফরম্যাটে দু দলের সব মিলিয়ে 70 বারের মুখোমুখিতে প্রোটিয়ারা 34 ও ইংল্যান্ডের জয় 30টিতে। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ পর্যন্ত 4 বারের দেখায় সমান সংখ্যক জয় রয়েছে দু দলের। এদিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে শেষ চারে উঠে যেতে পারবে প্রোটিয়ারা। তবে সামান্য ব্যবধানে হেরে গেলেও প্রোটিয়াদের সুযোগ আছে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর হিসেব নিকেশ হবে শেষ চারে কি হিসেবে যাবে তারা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। জুলাই বিপ্লব ও বাংলাদেশ নিয়ে অযথা বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, আমলে নেওয়ার কোনো কারণ দেখছেন না বিশ্লেষকরা। রমজান ঘিরে আরেক দফা চড়া নিত্যপণ্যের দাম, বাজারে আওয়ামী সিন্ডিকেট ভাঙার তাগিদ বিএনপি নেতাদের। শরীয়তপুরে ডাকাতের গুলিতে আহত 4, গণপিটুনিতে প্রাণ গেল 2 জনের। কসবা সীমান্তে বিএসএফ এর গুলিতে 1 বাংলাদেশি নিহত। এবং হোয়াইট হাউসে বাকযুদ্ধে জড়ালেন ট্রাম্প জেলেনস্কি। বানচাল খনিজ সম্পদ চুক্তি, মার্কিন প্রেসিডেন্টের ধৈর্যের প্রশংসায় রাশিয়া। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।